স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জারিন রায়না এবং মালিহা হোসাইন। রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হয়েছে ২২টি গাড়ি। তার মধ্যে ১৫টি গাড়ি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের জন্য প্রস্তুত রয়েছে বাড়িও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের গাড়ি। অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছে আতিকা রহমান, তার কাছ থেকে জানবো অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের বিস্তারিত। আতিকা, শপথ গ্রহণে কারা এসেছেন আর এই পর্যন্ত কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। জি ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে সারা দেশবাসী এটি জেনেছেন। তিনি আজ দুপুরে শাহজালাল এয়ারপোর্টে নেমেছেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এখন আসলে সবাই যারা আমন্ত্রিত অতিথি রয়েছে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেটিতে যারা অতিথি আছেন ৪০০ জন অতিথি, তারা এখন একে একে প্রবেশ করছেন। আপনারা দেখছেন আমার ডান দিকে গাড়িতে আছেন অনেকেই, তারা এখন বঙ্গভবনের ভেতরে ঢুকছে এবং বঙ্গভবনে কিন্তু সব রকম শপথ গ্রহণের যে সব রকম প্রস্তুতি সেটি আসলে সম্পন্ন হয়েছে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট ২২ জন উপদেষ্টাকে তারা নেতৃত্ব দেবেন আগামী দিনের বাংলাদেশকে। এবং বঙ্গভবনে শপথ পাঠ করানো থেকে শপথ বাক্য পাঠ করানো এবং যারা অতিথি যারা আছেন তাদের বসার জায়গা এবং শপথ পাঠ করানোর পরে যে স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সমস্ত কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শপথ গ্রহণের যে কক্ষটি রয়েছে সেই কক্ষে আমরা প্রবেশ করব, তখন আরো ভালোভাবে দেখাতে পারবো। এবং আমরা দেখছেন যে একে একে গাড়িগুলা প্রবেশ করছে বঙ্গভবনে, কারণ সময় খুব বেশি নেই এবং অনুষ্ঠান শুরুর ১ ঘন্টা আগে যারা আমন্ত্রিত অতিথি তাদেরকে আসতে বলেছেন। আমরা একটু কথা দেখাতে যদি চাই যে বিএনপির সিনিয়র নেতা একজন গয়েশ্বরচন্দ্র রায় উনি যাচ্ছেন বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে, তার কথা একটু আমি জানতে চাচ্ছিলাম। দর্শক, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে উপদেষ্টা যারা আজকে দায়িত্ব নেবেন তারা দেশ চালাতে কতটুকু সফল হবেন এবং আজকে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? তাদেরকে দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই জনগণ সহযোগিতা করবে। আমরা প্রত্যাশা করি তারা সফলভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। আপনি শুনছিলেন যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা আসছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ সহ অনেকেই আমরা দেখেছি যে এখানে ঢুকেছেন। আমরা বিএনপি সিনিয়র নেতাদের দেখেছি, জামাতের সিনিয়র নেতাদের দেখেছি ভেতরে প্রবেশ করতে। এছাড়া জাতীয় পার্টির সিনিয়র নেতারা রয়েছে, জাসদের একজনকে আমি দেখেছি, সেটি তারা ভেতরে ঢুকেছেন। একই সঙ্গে আসলে বিভিন্ন হেফাজতে ইসলাম এবং আরো ৪-৫টি ইসলামিক দলের যারা নেতারা রয়েছেন তারা ঢুকেছেন বঙ্গভবনে। এছাড়াও যারা এই যে মানে ছাত্র আন্দোলনের যারা যে নেতৃত্ব যারা দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে, সেই তারা যে ৬ জন সমন্বয়ক সহ তাদের যে নেতৃত্ব দিয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদের মধ্যেও প্রায় ৫০ জনের মতো আমি যতটুকু শুনেছি তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে। এছাড়াও আপনার মন্ত্রিপরিষদের যারা মানে বিভাগে যারা কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রপতি ভবনের যারা কর্মকর্তা রয়েছেন বঙ্গভবনের এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ যারা এই সমাজকে প্রতিনিধিত্ব করেন বিভিন্ন শ্রেণী পেশার, তারা এখানে যোগ দিবেন। একই সঙ্গে কিন্তু বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন এবং কূটনৈতিক মিশনে যারা কাজ করেন এবং বিভিন্ন বিদেশি অতিথিও এখানে যোগ দিবেন। এই ছিল আমার কাছে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।
শিক্ষার্থীরা দেশকে পুনর্জন্ম দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ, দেশে ফিরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্যারিস থেকে ঢাকায় ফিরে দুপুরে বিমানবন্দরে ডক্টর ইউনূস বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তার সরকারের প্রথম কাজ, কারো ওপর হামলা করা হবে না। বিমানবন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ বিশিষ্টজনরা তাকে স্বাগত জানান। শাকিবুর রহমানের রিপোর্ট। হাল ধরতে দেশের মাটিতে এসেছেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেকে। ইউনূসকে দেয়া হয় ফুলের শুভেচ্ছা। বক্তব্য দেন নোবেলজয়ী। শুরুতেই আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হন তিনি। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়, তার জন্য তার প্রতি বিশ্বাস রাখতে বললেন দেশবাসীকে। নতুন বাংলাদেশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় করেন। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। বিশৃঙ্খলা, সহিংসতা, এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফিরেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। শাকিবুর রহমান, RTV, ঢাকা। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বলতম নক্ষত্র। একাধারে সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ, সংগঠক ও সুশীল সমাজের নেতা। এদেশের তারুণ্য তাকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেখতে চান। ডক্টর ইউনূসের অর্জনের কিছুটা জানাচ্ছেন আশিকুল আলম। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার জয়ী প্রথম বাংলাদেশী। ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক তিনি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সততা, জনগণের প্রতি সাহসী সেবা এবং একটি গণতান্ত্রিক সমাজের মধ্যে বাস্তববাদী আদর্শবাদের উদাহরণকে স্থায়ী করার ক্ষেত্রে ভূমিকা রাখায় পান ম্যাগসেসাইস পুরস্কার। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠা করেন নাগরিক কমিটি। অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি। স্বাধীনতার পর 1974 সালের দুর্ভিক্ষের সময়ে দারিদ্রতার বিরুদ্ধে শুরু হয় তার সংগ্রাম। বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, যা বিশ্বে তৈরি করে এক যুগান্তকারী মডেল। We call them new entrepreneurs. They build their own community, help each other. দেশের রাজনীতির ক্রান্তির লগ্নে 2007 সালের 1/11-তে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এসেছিল, কিন্তু তাতে সাড়া দেননি তিনি। রাজনীতিতে নামার উদ্যোগ নিলেও ফিরে আসেন মোহাম্মদ ইউনূস। তবে 1996-এর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। বিশ্বখ্যাত এই ব্যক্তি আওয়ামী সরকারের রোষানলের শিকার হন। শ্রম আইন লঙ্ঘন সহ দেশ জুড়ে একাধিক মামলা দেয়া হয় তার বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করা মোহাম্মদ ইউনূস 1978 সাল থেকে 2021 সাল জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। পৃথিবীর বেশ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান তিনি। চট্টগ্রামের সন্তান মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালের 28 জুন। আশিকুল আলম, RTV, ঢাকা।
ইতিহাস সৃষ্টি করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজ রাতে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ বলছেন, নবগঠিত সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। আর অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের মতে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন এবং স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানকে সচল করা নতুন সরকারের সামনে অন্যতম চ্যালেঞ্জ। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। মাত্র ৩৬ দিনের আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন ৫ বারের প্রধানমন্ত্রী ও টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। চাকরিতে বৈষম্যের অভিযোগে গণ অভ্যুত্থান হলেও দেশে নিত্যপণ্যের ব্যাপক মূল্যস্ফীতি, সুশাসনের অভাব, দুর্নীতি, অর্থ পাচার সহ রয়েছে নানামুখী সংকট। আওয়ামী সরকারের পদত্যাগের পর পেরিয়ে গেছে প্রায় ৪ দিন। নতুন সরকার গঠনের আগের এই সময়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পুলিশ সদস্যরা মাঠে না থাকার সুযোগে বিভিন্ন স্থানে প্রতিপক্ষের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এখন চলছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া। এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই সরকারের প্রথম কাজ হবে বলছেন আইনজীবী মঞ্জিল মোরশেদ। কিছু গ্রুপ বিভিন্ন জায়গায় গিয়ে সেই বাড়িতে আক্রমণ করছেন, লুটপাট করছেন। আপনার এইগুলো কিন্তু সাধারণ রাজনৈতিকও না, অনেক জায়গায় আমরা পাচ্ছি সেটা রাজনৈতিক না, সেই জায়গায় ব্যক্তিগত আক্রোশ বা আপনার স্বাভাবিক ডাকাতি, লুট এগুলো হচ্ছে। প্রথম চ্যালেঞ্জ হলো দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে আসা, জনগণের মধ্যে একটা আপনার বিশ্বাস তৈরি করা। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলছেন, নাগরিক সেবা ব্যবস্থা ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। অনেকে ভয় পেয়েছেন, ভয় পেয়ে আসছেন না, অনেকে পালিয়েও গেছেন। তাহলে এরকম একটা অবস্থায় সরকারি অফিসগুলোকে আবার নতুন ভাবে কাজ শুরু করানোটা একটা বিরাট চ্যালেঞ্জ। এটা প্রথম সচিবালয়, তারপরে হবে মাঠ প্রশাসন, বিভাগীয় কমিশনার অফিস থেকে, ডেপুটি কমিশনার অফিস থেকে, ইউএনও অফিস থেকে নিচের দিকে এগুলোকে সক্রিয় করা। আর আরেকটা কাজ হচ্ছে যে এগুলোকে সক্রিয় করার জন্য সাথে সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, তাদেরকে সক্রিয় করা। কারণ প্রশাসনের সাথে সাথে লোকালি কিন্তু এদেরকেও সক্রিয় করতে হবে, লোকাল লেভেলে। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার সমর্থনে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অর্থনীতি সচল রাখা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে কেবল রাজধানীর আগারগাঁও অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নেন ৬৮৪ জন। তাদের মধ্যে এখনো যারা ভর্তি আছেন তাদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় আহতদের আর্তনাদের কথা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। দলের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র, ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পুরো জাতি আশাবাদী বলে জানান মির্জা ফখরুল। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা, এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে। অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। অত্যাচারী সরকারের পতনে আবারও শুকরিয়া জানান বিএনপি মহাসচিব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, বঙ্গভবনে আছেন আমাদের আরেক সহকর্মী দীপ্তচন্দ্র পাল।
দীপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারে কে কে থাকতে পারে আর কিছু কি জানতে পেরেছেন এই ব্যাপারে জানাবেন আমাদের। দর্শক, আপনারা দেখছেন যে এখান থেকে কিন্তু এক এক করে ঢুকছে আসলে সবাই যারা এই বঙ্গভবনে, কিন্তু আসলে 400 জনের মতো অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছিল আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। তো এক একে ঢুকছে। আমরা কিন্তু দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু এক এক করে আসছেন। এবং আমি যদি একটু জানাই যে আসলে এই যে 8:30টায় যে মন্ত্রিসভা যে অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ করবে তাদের মধ্যে কিছু নাম আসলে আমাদের হাতে এসেছে। আমরা একটু যদি বলি যে এই সরকারের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বাকি যে উপদেষ্টা রয়েছে সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, হাসান আরিফ, তহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জেনারেল মাহফুজ, গৌতম দেওয়ান, ব্যারিস্টার সারা হোসেন, ধীরাজ মালাকার, আফম খালিদ হাসান সহ অনেকেই আসলে এই নাম কয়টি আসলে পাওয়া গিয়েছে। এবং আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে আরও কেউ আসলে যুক্ত হবেন কিনা সেটি আসলে কিন্তু এখনো জানা যায়নি, বা আসলে এখান থেকে কাউকে বাদ দেওয়া হবে কিনা বা অন্য কাউকে দেয়া হবে কিনা সেটি কিন্তু আসলে শপথ গ্রহণের আগে কিন্তু বলা যাচ্ছে না, এমনটি কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, এক এক করে কিন্তু ঢুকছেন এবং কঠোর নিরাপত্তায় রয়েছেন, সেনাবাহিনীর কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সবাইকে ঢোকার জন্য সুযোগ করে দিচ্ছেন। এবং এখানে আশেপাশে শুধু সেনাবাহিনী ছাড়াও কিন্তু গণমাধ্যম কর্মী এবং অনেক উৎসুক জনতাও রয়েছেন, কারণ আপনি জানেন যে আজকে 8:30টায় কিন্তু শপথ গ্রহণ হবে। তো যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে কিন্তু তাদের যে পছন্দের সরকার তারা যে নামটি দিয়েছে সেই নামেই কিন্তু আসলে রাষ্ট্রপতি মেনে নিয়েছেন। তারা কিন্তু যেটি জানিয়েছিলেন যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের, সেটি কিন্তু আসলে আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং 8:30 শপথের মধ্য দিয়ে আসলে চূড়ান্তভাবে কারাগার পাচ্ছেন এই সরকারে। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পর সহিংস পরিস্থিতিতে হামলার শিকার হয়েছে সারা দেশে পুলিশের বেশিরভাগ স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ঢাকার থানা ও পুলিশ বক্স। হতাহতের ঘটনাও ঘটে। এ অবস্থায় নিরাপত্তার শঙ্কায় রাজধানীর থানাগুলো ছেড়ে চলে গেছেন পুলিশ সদস্যরা। আর এই সুযোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা। মাইন আরাফাতকে সাথে নিয়ে ইকবাল অনেকের রিপোর্ট। গেল 5 আগস্টের পর রাজধানী সহ দেশের সব থানাই এখন পুলিশ শূন্য। এর সুযোগে একটি চক্র নেমে পড়েছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে। প্রতিদিন রাত হলেই রাজধানীর পাড়া মহল্লায় দেখা দেয় ডাকাত আতঙ্ক। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সবাই সচেতনও করছে মানুষকে। অনেকেই আবার সাহায্যও চাচ্ছেন। রাত নামলেই ভয়ঙ্কর হয়ে ওঠে মোহাম্মদপুর, বছিলা সহ রাজধানীর অনেক এলাকার পরিবেশ। ত্রাসের রাজত্ব সৃষ্টি হয় বিভিন্ন আবাসিক এলাকায়। দেশ জুড়ে চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে বেপরোয়া নৈরাজ্য চালাচ্ছে দুর্বৃত্তরা। গতরাতে মিরপুর এলাকায় ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে সেনাবাহিনী। সহায়তার জন্য এলাকাভিত্তিক হটলাইন নম্বরও দেয়া হয়েছে। পাশাপাশি ডাকাতি বন্ধেও পাহারা বসিয়েছে এলাকাবাসী। রাত জেগে নিজ নিজ এলাকায় পাহারা দিচ্ছেন তারা। বছিলা ডেভেলপার সিটি হাউজিং এ কিছু দুষ্কৃতিকারী ঢুকেছে। গতকালকে যেহেতু আমরা শুনেছি পার্শ্ববর্তী আমাদের হাউজিং এবং গার্ডেন সিটিতে আজকে শুনেছি ঢুকেছে। আমরা ডেভেলপার সিটির সমস্ত বাসিন্দা আমরা একযোগে নেমে এসেছি।
তাদেরকে প্রতিহত করার জন্য। দেখেছেন ছোট ছোট ছেলে বিশাল বিশাল রাজধানী এলাকায় প্রবেশ করেছে, তো তাদেরকে আসলে এলাকাবাসী প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। সেই সাথে আর সেনাবাহিনী আমাদেরকে ওনাদের ফোন নাম্বার দিয়ে গেছে এবং বলেছে যে কোনো প্রয়োজনে তাদেরকে যোগাযোগ করতে। ডাকাত সন্দেহে কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। ইকবাল অনিক, RTV, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের প্রভাব কাটতে শুরু করেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে জনমনে আতঙ্কের ছাপ রয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সড়কে গণপরিবহন সহ যান চলাচল বেড়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। গত রোববার বন্ধ হয়ে যাওয়া সারা দেশের সঙ্গে ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে নিজের দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পথঘাটের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। সেই সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায়, যাতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা। চাঁদাবাজি কমে যাওয়ায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। তবে নতুন করে কোনো গোষ্ঠী যেন আবারও চাঁদাবাজি শুরু করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সকালে শ্যামবাজারে পণ্যের সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তা পরিদর্শন করতে এসে এমন বক্তব্য দেন AHM শফিকুজ্জামান। এ সময় সকল বন্দরগুলোতে স্বাভাবিকভাবে পণ্য আমদানি কার্যক্রম চালুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। যেহেতু চাঁদা নাই, তাহলে কেন আগের ভাড়া হবে? তাহলে আমার তো ভোক্তার কোনো বেনিফিট হচ্ছে না। তাহলে আমরা যদি প্রতিটা জায়গায় যদি এইভাবে কাজ করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে যাবে। পণ্য সাপ্লাইটা কিন্তু অব্যাহতভাবে আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। স্বৈরাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP। দুপুরে রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান। নতুন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানায় LDP। দ্বিতীয় মুক্তিযুদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসাবে, লুটেরা সংগঠন হিসাবে আওয়ামী লীগকে তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। এ দলের আসন্ন পাকিস্তান সফরের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। বৃহস্পতিবার মূল মাঠে অনুশীলন করেছে মিজানুর রহমান বাবুলের শিষ্যরা। এবারের সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। 10 আগস্ট ইসলামাবাদে পৌঁছাবে এনামুল হক বিজয়রা। এরপর 13 ও 20 আগস্ট 2টি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 26 আগস্ট প্রথম ওয়ানডে, 28 ও 30 আগস্ট হবে বাকি 2টি ওয়ানডে। সিরিজটিকে বেশ গুরুত্ব সহকারে নিচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন দলের অধিনায়ক। এরকম একটা ট্যুর, এটার পরেই আবার আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ টিমের, যেখানে অনেকগুলো প্লেয়াররা কিন্তু আমাদের এই টিমে যাচ্ছে খেলার জন্য, তাদের প্রস্তুতির জন্য। তো আমার মনে হয় যে আসলে এই প্রস্তুতিটা আশা করি যে ন্যাশনাল টিমে খুব দারুণভাবে কাজে লাগবে।